আসসালামু আলাইকুম। গুলেস, সোনা এবং দিলারা তিনজন মেয়ে একসাথে তুর্কির একটা বাড়িতে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করে, যেখানে প্রতিনিয়ত তাদের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ভুতুড়ে ঘটনা। অর্ধেক শরীরের কোনো এক ভয়ানক জিন তাদেরকে ভীষণভাবে বিরক্ত করছিল। দিলারার মনে হচ্ছিল কেউ হয়তোবা তাদের উপর বদনজর দিয়েছে। তবে সোনা এবং গুলের মতে এই জিন তাদের কাছে কোনো সাহায্য চায়। জিন আবার কি সাহায্য চাইতে পারে? আসলে এই জিনের উদ্দেশ্যটাই বা কি? কি আছে এই তিন মেয়ের অতীতে যা এই জিনের সাথে তাদেরকে বেঁধে দিয়েছে? জানতে হলে দেখতে হবে আজকের এই তার্কিশ হরর গল্প, যার নাম উজহারফিলার নাজার। উজহারফিলার হলো তার্কিশ হরর জনরার একটা নামকরা হরর মুভি সিরিজ, যার সম্প্রতি ৩ নম্বর গল্প রিলিজ পেয়েছে, অর্থাৎ নাজার। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক আজকের এই হরর গল্পে। গল্পের শুরুতে আমরা তুর্কির এক ভয়ানক অন্ধকার কালো রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে একটা ফাঁকা স্থানে গাছের সাথে বেশ কিছু কালো জাদুর জিনিসপত্র ঝোলানো ছিল। সেই সাথে জ্বলছিল একটা বনফায়ার। তখনই সেখানে আমরা একজন মহিলাকে দেখতে পাই, যার নাম ছিল জেলিহা। জেলিহা এখানে কালো জাদু করছিল। সে মূলত একজন কবিরাজ ছিল, যে এর আগেও জিনের সাহায্যে অনেক দম্পতিকে সন্তান লাভে সাহায্য করেছে। আর এখন সে রিচুয়াল করছিল নিজের ছেলের জন্য। সে জানতে পেরেছিল তার ছেলের সন্তান হওয়ার ক্ষমতা নেই, তাই সে এখানে ওই জিনের সাথে ডিল করে, যাতে করে জিন তার ঘরে এক পুত্র সন্তানকে দেয়, যার বদলে সে এখানে একটা ছাগলের বলি দেয় এবং তার একটা বিশেষ অঙ্গ কেটে এনে নিজের পুত্রবধূকে খাইয়ে দেয়। তখনই আবির্ভাব ঘটে ওই জিনের, যাকে দেখে জেলিহার পুত্রবধূ বেশ ভয় পেয়ে যায়। তখন তার পাশে থাকা মহিলাটি তাকে শান্ত করে বলে যে এই জিনের সাহায্যে সে নিজেও একজন পুত্র সন্তান পেয়েছে, তাই সে যেন ভয় না পায়। জিনটি ছিল অর্ধেক শরীরের এবং বেশ ভয়ানক দেখতে। এখন এই ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে ২৬শে মার্চ। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ঠিক ১ বছর পরের দৃশ্য দেখতে পাই, অর্থাৎ ২০০৩ সালে ২৬শে মার্চ। জেলিহার পুত্রবধূ প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। সময় এসে গিয়েছিল তার ডেলিভারির, তাই তাকে নিয়ে আসা হয় ওই স্থানে। একদিকে জেলিহা রিচুয়াল করছিল, অন্যদিকে জেলিহার পুত্রবধূর বান্ধবী, অর্থাৎ রিচুয়াল করার সময় যে মেয়েটি জেলিহার পুত্রবধূকে সান্ত্বনা দিচ্ছিল, অর্থাৎ নাজমা, সে দেখতে পায় যে কোনো পুত্র সন্তান নয়, বরং জেলিহার তো নাতনি হয়েছে। যেটা শোনার সাথে সাথে জেলিহা বেশ চিন্তায় পড়ে যায়, তাই সে রিচুয়াল করে ওই জিনকে আবারও ডাকে। তবে তার আগে সে প্রথমে মেয়েটির নাম রাখে। জেলিহা তার নাম দিয়েছিল নাজার। এরপর সে কালো জাদুর কিছু জিনিসপত্র নিয়ে তার কাপড়ের সাথে পিন করে দেয়। তখনই হঠাৎ করে আশেপাশের পরিবেশ অদ্ভুত হতে শুরু করে। সেখানে আবির্ভাব ঘটে ওই জিনের কাছ থেকে জেলিহা জানতে পারে যেহেতু তারা পুত্র সন্তান চেয়েছিল, তাই এই কন্যা সন্তানকে জিন নিয়ে যেতে চায়। ৯ বছর বয়সে মেয়েটি প্রথমবারের মতো বয়ঃসন্ধিকালে পা দিবে, আর তখনই যেন তার বাবা মা নাজারকে জিনের হাতে তুলে দেয়, যা শুনে তার মা চিৎকার করে বলে যে সে কখনোই নিজের সন্তানকে জিনের হাতে তুলে দিবে না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার ১৭ বছর পর, অর্থাৎ ২০২০ সালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে নাজার এখন বড় হয়ে গিয়েছিল। সে এখন তার দাদির সাথে একা এক বাড়িতে থাকত। অবাক করা বিষয় হলো ৯ বছর বয়সে যে মেয়েকে দিয়ে দেওয়ার কথা ছিল, সেই মেয়ে এখনো কিভাবে বেঁচে আছে, এটা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত নাজার এখানে তার দাদিকে রাজি করাতে থাকে, যাতে করে সে কয়েক ঘন্টার জন্য তার বেস্ট ফ্রেন্ডের বাড়ি থেকে ঘুরে আসতে পারে। তার দাদি এত রাতে নাজারকে বাইরে যেতে দিতে একদমই প্রস্তুত ছিল না, তবে নাজারের বারবার অনুরোধ করায় জেলিহা রাজি হয়ে যায় এবং খাওয়া দাওয়া শেষ করে নাজার রেডি হয়ে বেরিয়ে পড়ে তার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু অবাক করা বিষয় হলো সে তার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে যায় না, বরং একটা ফাঁকা পরিত্যক্ত বিল্ডিং এর ভেতরে যায়, যেখানে আগে থেকেই একজন ছেলে তার জন্য অপেক্ষা করছিল, অর্থাৎ নাজার তার দাদিকে মিথ্যা বলে এখানে এসেছিল। এখন নাজার চলে যায় ছেলেটির কাছে। এরপর কি হয় তা আমরা দেখতে পাই না, তবে পরবর্তী দৃশ্যেই দেখা যায় নাজারকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, যেখানে তার সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল। অন্যদিকে এই ব্যাপারে কিছু না জানা জেলিহা এক ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে নাজারের পুরো শরীরে কাদামাটি লেগেছিল এবং জেলিহা তার উপর রক্ত পানি দিয়ে কিছু একটা রিচুয়াল করছিল।
আচমকাই নাজার জেলিহাকে বলে তাকে সাহায্য করতে। অমনি জেলিহার ঘুম ভেঙে যায়। দৃশ্য চলে আসে বর্তমান সময়ে, যেটা ছিল 2023 সাল। আমরা দেখতে পাই জেলিহা এখন একাই বাড়িতে থাকতো। সে তার বাড়িতে মেয়েদেরকে ভাড়া দিত, যেখানে 2জন ভাড়াটিয়া ছিল, যাদের খাবার ব্যবস্থা এবং যাবতীয় সবকিছু জেলিহাই প্রোভাইড করত। মেয়ে 2জনের নাম ছিল গুলে এবং দিলারা। গুলে একটি রেস্টুরেন্টে কাজ করত, তবে দিলারার মতে এসব কাজবাজ তার জন্য নয়। যা শুনে গুলে তাকে সাবধান করে বলে যে তার নিজের বয়ফ্রেন্ডের উপর এত ভরসা করা উচিত না, তার নিজের ক্যারিয়ারের ব্যাপারে ভাবা উচিত। যার উত্তরে দিলারা বলে যে আজ তার বয়ফ্রেন্ড তার সাথে বিশেষ কিছু বলবে বলে ডেকেছে। হতে পারে তার বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করবে, আর একবার বিয়ে হয়ে গেলে এমনিতেই তাকে কিছুই করতে হবে না। যা শুনে গুলে তার সাথে মজা করে বলে এর মানে এবার দিলারা এখান থেকে চলে যাবে এবং তারা দিলারার থেকে মুক্তি পাবে। যে কথাটা জেলিহার অতটা ভালো লাগে না। এখন ওই দিনই ওই বাড়িতে টুলেটের বোর্ড ঝোলানো দেখে সোনা নামের একজন মেয়ে আসে এবং জেলিহাকে জিজ্ঞাসা করে যে এই বাড়িতে আরও একজন মেয়েকে ভাড়া দেওয়া হবে কিনা। জেলিহা হ্যাঁ বললে সোনা তাকে নিজের স্টোরি খুলে বলে। সোনা জানায় যে সে নার্সিং পড়ার জন্য এই শহরে এসেছে 6 মাস আগে, তবে তার বাবা তাকে পড়াশোনা করাতে চায় না। তার মাই তাকে লুকিয়ে টাকা পাঠাতো, তবে গত মাস থেকে কোনো কারণেই সে টাকা পাঠাতে পারছে না, যে কারণে তাকে ডোম থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ গার্লস হোস্টেল থেকে। সে জানে এমন অবস্থায় সে যদি এরকম একটা ভালো বাড়িতে থাকতে আসে তাহলে তাকে অবশ্যই একটা পার্ট টাইম জব করতে হবে, তা না হলে সে খরচ চালাতে পারবে না। এটা জানার পরও এই বাড়িটি যেন তাকে টেনে এনেছে। সে এক অদ্ভুত আকর্ষণ এই বাড়ির প্রতি অনুভব করছে। এসব বলে সে ভাবে যে জেলিহা হয়তোবা তার উপর রেগে গিয়েছে, তাই সে চলে যেতে চাইছিল। তখন জেলিহা বলে যে আপাতত সোনা এই বাড়িটিকে নিজের বাড়িই মনে করতে পারে, ভাড়া দিতে দেরি হলেও তার সমস্যা নেই। এছাড়া জেলিহা তাকে নিজেই সাহায্য করবে একটা পার্ট টাইম জব খুঁজে পেতে। যা শুনে সোনা অনেক খুশি হয়ে যায়। জেলিহা তাকে নিয়ে যায় তার ঘর দেখিয়ে দিতে, আর এরপর বলে সোনা যেন রেডি হয়ে নেয়। আজই জেলিহা তাকে নিয়ে বের হবে তাকে একটা জব খুঁজে দিতে। একথা বলে সে সেখান থেকে চলে যায় এবং সোনা পুরো ঘরটা ঘুরে দেখতে থাকে, যেখানে সে অদ্ভুত এক পেন্টিং লক্ষ্য করে। দেখে মনে হচ্ছিল ছবিটি যেন নষ্ট হয়ে গিয়েছে। এখন এদিকে স্কুল শেষে গুলে গিয়ে পৌঁছায় তার রেস্টুরেন্টে, অর্থাৎ যেখানে সে কাজ করে। পড়াশোনার জন্য ইনকাম করতে হতো, যে কারণে গুলের জীবনও অনেক কঠিন ছিল। তখনই সেখানে সোনাকে নিয়ে আসে জেলিহা। জেলিহা এই রেস্টুরেন্টের মালিক অর্থাৎ সেরকানকে ডাক দেয় এবং তার সাথে পরিচয় করে দেয় সোনার। সে জানতো সেরকানের রেস্টুরেন্টে ওয়েট্রেসের প্রয়োজন, তাই সে এখানে সোনাকে কাজে রাখতে বলে। সেরকানও এতে রাজি হয়ে যায়। তবে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা গুলের একদমই পছন্দ হয় না। তাই তো জেলিহা যখন আহমাদের সাথে কথা বলতে বাইরে যায় তখন গুলে সোনাকে জানায় যে গত 1 মাস ধরে যেই ওই রুমটা ভাড়া নিতে আসুক না কেন কাউকেই পছন্দ হচ্ছিল না জেলিহার। তাহলে সোনা কিভাবে তাকে রাজি করিয়ে ফেলল? সোনা এই ব্যাপারে কোনো কিছু বলতে পারে না। তাই তো সেরকান তাকে নিয়ে যায় কাজ দেখাতে, যে ব্যাপারটা নিয়ে গুলের চোখে মুখে হিংসা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এর মানে গুলে সেরকানকে পছন্দ করত। এদিকে সোনাকে রেস্টুরেন্টে রেখে জেলিহা বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সে প্রথমে রেজিস্ট্রেশনের খাতায় সোনার নাম অ্যাড করে, আর এরপর জানালায় ঝুলিয়ে রাখা টুলেটের ওই বোর্ডটি সরিয়ে ফেলে। এদিকে ওই দিন থেকে গুলের সাথে বেশ অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। সে যখন রেস্টুরেন্টের রান্নাঘরে কাজ করছিল তখন তার কাছে আসে সেরকান, যে কিনা তাকে একটা চকলেট দেয়। চকলেট পেয়ে গুলে খুশি হয়ে সেটা খেতে গেলে তার মুখে লেগে যায়, যেটা মুছতে এগিয়ে যায় সেরকান। সাথে সাথে সে পরিণত হয় ভয়ানক কোনো প্রেতাত্মায়, যে কিনা সজোরে থাপ্পড় মারে গুলেকে এবং বলে সেরকানের থেকে দূরে থাকতে। এই ঘটনায় গুলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তখনই সেখানে চলে আসে সেরকান। সে কোনো মতে গুলেকে শান্ত করে, তবে গুলে এখানে সেরকানকে কিছুই জানায় না। সে দেখতে পায় সেরকানের হাতে ওই একই চকলেট রয়েছে। সে একটু অবাক হয়। আর এই পুরো ঘটনা বাইরে থেকে আহমাদ দেখছিল। দৃশ্য চলে যায় দিলারার কাছে, যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। এখানে তার বয়ফ্রেন্ড জেনে গিয়েছিল যে দিলারা খুব গরিব ঘরের একটা মেয়ে, যে ব্যাপারটা দিলারা এতদিন ধরে তার কাছে লুকিয়েছিল। এর উপর আবার সে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে দিলারা হাই স্কুল থেকেই গোল্ড ডিগারে পরিণত হয়েছিল, যে ব্যাপারটা তার শহরের সকলেই জানে। আর এই কারণেই দিলারার বয়ফ্রেন্ড এখানে তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়।
ফলে দিলারা অনেকটা আপসেট হয়ে পড়ে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মূলত দিলারার ফুসফুসে কোনো একটা প্রবলেম ছিল। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সোনা নামাজ শেষ করে যখন জায়নামাজ ড্রয়ারের ভেতরে রাখতে যায়, তখন আচমকাই ড্রয়ারের ভেতর থেকে এক ভয়ানক হাত তার হাত ধরে বসে। সে কোনো মতে হাতটা ছাড়ায়। তখনই তার রুমে থাকা ওই পেন্টিংটি পরিণত হয় নাজারের ফটোতে, যার উপরের কাজ ভেঙে গিয়েছিল, যেটা দেখতে গিয়ে সোনার হাত কেটে যায়। ফলে অনেকটা রক্ত লেগে যায় ওই ছবির উপর। সোনা সেটা মোছার চেষ্টা করলে দেখা যায় ছবিটি ফ্যাকাশে হয়ে আসছে। তখনই সোনা দেখতে পায় তার সামনে বসে আছে নাজারের আত্মা। এতে করে সোনা অনেকটা ভয় পেয়ে যায়। তবুও কোনো এক অদ্ভুত আকর্ষণে সোনা এগিয়ে যায় ওই আত্মার দিকে। তখনই আত্মাটি মাথা নাড়াতে শুরু করে এবং তার শরীর থেকে রক্ত এসে লাগে সোনার চোখে। সোনা চোখ মেলতেই দেখতে পায় সবকিছু স্বাভাবিক, তার মুখে কোনো রক্ত লেগে নেই। এছাড়া পেন্টিংটিও তার নিজের জায়গায় আছে। অন্যদিকে গুলে যায় জেলিহার সাথে কথা বলতে, যেখানে সে জেলিহাকে জানায় যে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, তার মায়ের হার্টে প্রবলেম রয়েছে, এছাড়া তার ভাইও ছোট, এ কারণে সে তার পড়াশোনা কমপ্লিট করতে পারবে না। জেলিহা প্রশ্ন করে তাহলে কি গুলে তার শহরে ফিরে যাবে? উত্তরে গুলে বলে যে না, সে কিছুতেই তার চাকরিটা ছাড়তে পারবে না, তাই সে এখন থেকে সেরকানের রেস্টুরেন্টে ফুল টাইম জব করবে। তার মনে হলো এই ব্যাপারটা জেলিহাকে জানানো প্রয়োজন, তাই সে তাকে জানাচ্ছে। একথা বলে সে ভেতরে চলে যায়। এদিকে ওই সময় দিলারা একা একা বাড়িতে ফিরছিল। হঠাৎই সে তার সামনে ওই অর্ধেক শরীরে জিনটিকে দেখতে পায়, যার সামনে ছিল একটা পোশাক, যে পোশাকে আচমকাই আগুন ধরে যায়। দিলারা এমনিতেই অনেকটা ঘাবড়ে গিয়েছিল, এর উপর আবার আচমকা তার সামনে এসে পড়ে একটা কফিন, যার ভেতরে ছিল নাজার। তবে পর মুহূর্তেই দেখা যায় যে কফিনের ভেতরে রয়েছে দিলারা, যার গলা চেপে মেরে ফেলার চেষ্টা করছে নাজার এবং বলছে যে তার পরিণতিও ঠিক নাজারের মতো করেই হবে। ফলে দিলারা ভীষণ ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে গিয়ে দৌড়ে পালাতে আরম্ভ করে। সে দৌড়ে পালাতে গিয়ে তার হাতে থাকা সুরক্ষা ব্রেসলেটটা খুলে পড়ে যায়। তখনই অর্ধেক শরীরের ওই জিন তার পিছে ছুটতে থাকে। ফলে দিলারা আরো বেশি ভয় পেয়ে যায়। এদিকে গুলে তখন ঘুমাতে গিয়েছিল। হঠাৎই বিদ্যুৎ চমকানোর আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে নিজের সামনে আচমকা নাজারকে দেখতে পায়। এই ভয়ানক ভুতুড়ে দৃশ্য দেখে সে একদমই ভয় পেয়ে যায় এবং ঘর থেকে বেরিয়ে দৌড়ে নিচে নেমে আসে। সিঁড়ি দিয়ে নামতেই সে নিজের সামনে আবারও নাজারকে দেখতে পায়, যে কিনা কোনো একটা ট্রাপে ফেসে ছটফট করছিল এবং তার কাছে সাহায্য চাইছিল। গুলের চিৎকার শুনে সোনা সেখানে চলে আসে এবং গুলে দেখতে পায় যে এখানে নাজার নয়, বরং একটা ইঁদুর ট্রাপে ফেসেছে এবং সেই ছটফট করছে, যা দেখে গুলের মনে হয় সে হয়তো বা কল্পনা করছে। সে সোনার সাথে কোনো কিছুই শেয়ার করে না। সোনা তবুও তাকে কোনো মতে সামলে নেয় এবং তাকে চা পান করতে দেয়। ওই সময় আমরা জালিহাকে দেখতে পাই, যে কিনা নিজের ঘরে ছিল। সে একটা পোকা দেখে সেটাকে এক থাবায় মেরে ফেলে। তখনই বাড়িতে ফিরে আসে দিলারা। এখানে তার পরিচয় হয় সোনার সাথে। সোনা তার জন্য চা তৈরি করে। এখন পরদিন সকালে গুলের রেস্টুরেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই তার হাত থেকে কিছুটা লিপস্টিক ছুটে গিয়ে আয়নায় লাগে। তখনই সে রান্নাঘর থেকে কিছু আওয়াজ শুনে সেদিকে এগিয়ে যায়। এটা প্রেসার কুকারের আওয়াজ দেখতে পেয়ে সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। আর এরপর সে যখন খাওয়ার জন্য একটা অ্যাপেল নিতে যায়, তখনই আচমকা ডিপ ফ্রিজের দরজা তার কপালে এসে লাগে, যার ভেতরে রাখা ছিল ভয়ানক সব জিনিসপত্র। এরা দেখে গুলে আরো বেশি ভয় পেয়ে যায়। তখনই সে সোনার ঘর থেকে কিছু আওয়াজ ভেসে আসতে শুনতে পায়, যেটা ফলো করে সে সোনার ঘরে যেতেই দেখতে পায় সোনা তো ঘুমিয়ে আছে। হঠাৎই সে দেখতে পায় দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছে নাজারের আত্মা। সেই সাথে অন্য পাশে বসে আছে দিলারার এক ভয়ঙ্কর প্রতিমূর্তি। এসব দেখে গুলে ভয় পেয়ে সোনাকে ডাকার চেষ্টা করলে সোনা উঠে বসে এবং খুবই স্বাভাবিকভাবে দেখতে থাকে এই সব কিছু। আর এরপর সে উল্টে গুলের দিকে তাকিয়েই ভয়ঙ্করভাবে হেসে ওঠে, যা দেখে গুলে ভয় পেয়ে যায় এবং পালাতে যায়। আর ঠিক তখনই গুলের হুঁশ ফিরে আসে। সে নিজের রুমে ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। সে প্রথমে মনে করে এই সব কিছু হয়তোবা তার কল্পনা, তবে স্পষ্টভাবে তার কপালে ফ্রিজের দরজার ওই আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। ফলে সে অনেকটা কনফিউজড হয়ে পড়ে যে তার সাথে কি হচ্ছে। এখন ওই দিন আহমেদ আসে জেলিহার কিছু জিনিসপত্র নিয়ে। আমরা জানতে পারি জেলিহা আহমেদকে দিয়ে কিছু ইঁদুর ধরার মেশিন এবং তেলাপোকা মারার ঔষধ আনিয়েছে। এখন ওই দিন ঘুম থেকে উঠে দিলারা পানি পান করতে আসে। তখনও সে গতকাল বলা তার বয়ফ্রেন্ডের ওই কথাগুলোর ব্যাপারে ভাবছিল।
আচমকাই ফ্যানের লাইটটি জ্বলে ওঠে এবং তার হাত থেকে পানির গ্লাসটি পড়ে যায়। সে যখন এটা পরিষ্কার করছিল তখনই সেখানে চলে আসে জেলিহা। জেলিহা তাকে সাবধানে কাজ করতে বলে এবং ঘরে ডাক দেয়। তবে সে চলে যাওয়ার পরও দিলারার মনে হয় যেন সে তার পেছনে দাঁড়িয়ে ওই একই কথাগুলো বলছে। ফলে দিলারা সামনের আয়নার দিকে তাকাতেই চমকে ওঠে। সেখানে জেলিহার এক ভয়ানক রূপ দাঁড়িয়েছিল, যে কিনা পরক্ষণেই গায়েব হয়ে যায়। ফলে দিলারা এবার কৌতূহলবশত জেলিহার পিছু পিছু তার ঘরের দিকে যেতে শুরু করে। সেখানে গিয়ে সে দেখতে পায় ঘরের পরিবেশ বেশ ভয়ঙ্কর, চারিদিকে পলিথিন টাঙানো। সাহস করে দিলারা পলিথিনের ভেতরের দিকে যায়, যেখানে সে দেখতে পায় একটা অপারেশন থিয়েটার। এখানে অপারেশন হচ্ছিল নাজারের। সেখানে ওই জিনটিকেও সে দেখতে পায়। সেই সাথে জেলিহার সাথে একজন ডক্টরও উপস্থিত ছিল, যারা কিনা বারবার দিলারাকে উদ্দেশ্য করে বলতে থাকে এটা তার জন্যই করা হচ্ছে। দিলারা এতে করে ভীষণ ঘাবড়ে যায়। তখনই জেলিহা তার দিকে এগিয়ে আসে এবং তার হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে। আসলে বাস্তব জগতে দিলারা ঘুমের মধ্যে চিৎকার করছিল, যেখানে তার ঘুম ভাঙিয়ে দেয় জেলিহা। এই স্বপ্ন দেখে সে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। কোনো মতে সে নিজেকে সামলায়। এদিকে আমরা রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে সোনার সাথে আবারও অদ্ভুত কিছু ঘটে। সে দেখতে পায় গুলে একটা ছাগলের চোখ খুঁজে ফেলছে এবং সোনাকে বলছে যে সেরকানের থেকে দূরে না থাকলে তার অবস্থাও এরকমই হবে, তার নামাজও তাকে বাঁচাতে পারবে না। এসব কথা শুনে সোনা একটু অবাক হয়। এদিকে বয়ফ্রেন্ড হারানোর পর দিলারা ওই দিনই চাকরি নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর এর জন্য সে চলে যায় ছেলেদের একটা পোশাকের দোকানে, যেখানে শুধুমাত্র বড় লোকরাই কিনতে আসতো। অর্থাৎ দিলারা আবারও গোল্ড ডিগারের কাজে লেগে পড়েছিল। ওই রাতে কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় গুলের মনে হয় কেউ যেন তার পিছু করছে। আমরা দেখতে পাই সত্যি আহমাদ তার পিছু করছিল, তবে গুলে তাকে দেখতে পায় না। সে বাড়ির ভেতরে যেতেই সেখানে কিছু পোকামাকড় দেখতে পায়। তখনই একটা হৃৎপিণ্ড সেখানে এসে পড়ে, যা দেখে গুলে ভয় পেয়ে যায় এবং দেখতে পায় উপরে জানালার কাছ থেকে কেউ সরে যাচ্ছে। তাই সে ওই জানালার কাছে কে আছে তা দেখার জন্য দ্রুত ওই ঘরে চলে যায়। ওই জানালার কাছ থেকে সে বাইরে দেখতে পায় যে ওই পোকামাকড় তো রাস্তার উপর পড়ে নেই। তখনই কেউ একজন তার মাথা জানালার সাথে আটকে রাখে। তার হাত থেকে কোনো মতে মুক্তি পেয়ে গুলে দেখতে পায় তার সামনে পড়ে আছে নাজার। তখনই সোনার ডাকে তার হুঁশ ফেরে। সে তখনও বাড়ির বাইরেই ছিল এবং ওই পোকামাকড়গুলো দেখছিল। সে দেখতে পায় সেখানে কোনো পোকামাকড় নেই, বরং একটা ছোট্ট পোকা আছে, যেটা সে পা দিয়ে পিষে মেরে ফেলে এবং ভেতরে চলে যায়। এদিকে নিজের সাথে এই সকল অদ্ভুত ঘটনা দেখে দিলারা ইন্টারনেটে জানার চেষ্টা করে যে এগুলো কেন ঘটে। সে জানতে পারে বদনজরের কারণে এমনটি হতে পারে। সে এইসব ব্যাপারে জানার চেষ্টা করছিল, তখনই তার নাক থেকে ব্লাড বেরিয়ে আসে, যা দেখে সে একটু অবাক হয়। অন্যদিকে ওই সময় নামাজ আদায় করছিল সোনা, তবে একটা মাসির কারণে তার নামাজের ওই রাকাত ছেড়ে দিতে হয়। তখনই বাইরে থেকে তাকে ডাক দেয় জেলিহা। জেলিহার ডাকে সাড়া দিয়ে সে চলে যায় জেলিহার ঘরে। বাইরে থেকে জেলিহার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। এদিকে দরজাটিও খোলা ছিল, যা দেখে সোনা ভেতরে ঢুকে যায়। সে দেখতে পায় জেলিহা মাটিতে বসে কাঁদছে এবং তার সামনে পড়ে আছে নাজার, যার দুটো চোখ নেই। চোখ দুটো হাতে নিয়ে জেলিহা এখানে সোনার দিকে এগিয়ে আসতে থাকে এবং বলতে থাকে তাদেরকে সাহায্য করার জন্য। ফলে সোনা অনেকটা ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে গিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে। সে কোনো মতে নিজেকে সামলায় আর এরপর আবারও দেখার জন্য এগিয়ে যায় যে সে সত্যি এই সব কিছু দেখেছে কিনা। ঘরের দরজা খুলতে এবার সে দেখতে পায় সেখানে তো দিব্যি জেলিহা ঘুমিয়ে আছে। তখনই পাশের ঘর থেকে আওয়াজ ভেসে আসে, তাই সে দেখার জন্য গুলের ঘরের দরজার কাছে যায়। তখনই গুলে সেখানে চলে আসে, তবে সোনা তাকে কিছুই বলে না। এখন এই সব কিছু ভুলে পরদিন সকালে সোনা খাবার রেডি করছিল। তখনই তার কাছে কল আসে তার মায়ের, তাই সে ঘরে চলে যায় কথা বলতে। তবে ফোনের অপর প্রান্ত থেকে কোনো কিছুই শোনা যাচ্ছিল না। এমন সময় বাক্সের ভেতর থেকে কিছু আওয়াজ আসতে থাকে, যেটা দেখার জন্য সোনা সেটার মুখ খুলতেই ঘাবড়ে যায়, কেননা তার ভেতরে ছিল নাজারের আত্মা, যে কিনা সোনাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তার খুনিকে খুঁজে বের করতে। আমরা দেখতে পাই সোনার আশেপাশে নাজারের আত্মা এই একই কথাই বারবার বলছিল, আর এটা দেখেই ঘাবড়ে গিয়ে সোনার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এই সব কিছু স্বপ্ন ছিল এবং স্বপ্নের মাধ্যমেই হয়তো বা নাজারের আত্মা সোনার সাথে যোগাযোগের চেষ্টা করছিল, যাতে করে সে তার হত্যাকারীকে খুঁজে বের করে।
সে ওই বাক্সের কাছে যায় এবং বাক্সের ভেতরে বদনজরের ব্রেসলেট সেই সাথে নিউজ পেপারের একটা কাটা অংশ দেখতে পায়, যেটাতে নাজারের হত্যার ব্যাপারে লেখা ছিল। তাই তো ওই কাগজের টুকরোটুকু নিয়ে সে চলে যায় জেলিহার কাছে এবং তাকে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করে যে এই মেয়েটি কে, যে কিনা তার প্রতিনিয়ত স্বপ্নে আসছে এবং তার কাছে সাহায্য চাইছে। কথা শুনে জেলিহা কান্নায় ভেঙে পড়ে। ফলে তার কাছ থেকে কোনো কিছু জানতে পারে না সোনা। সে কোনো মতে তাকে শান্ত করে চলে আসে রেস্টুরেন্টে এবং সেখানে এসে সে সেরকানের কাছে এই ব্যাপারে জানতে চায়। সেখানে গুলেও ছিল। সেরকান জানায় যে এটা হলো নাজার, জেলিহার গ্র্যান্ডডটার। 3 বছর আগে তার লাশ পাওয়া গিয়েছিল পরিত্যক্ত একটা বিল্ডিংয়ে। তাকে কেউ নির্যাতন করে মেরে ফেলেছিল। ফলে সোনার মনে হতে থাকে যে হতে পারে নাজারের আত্মা তার জন্য দোয়া করতে বলছে, যাতে করে সে শান্তি পায়। তাই তো সে সেদিনই চলে যায় গোরস্থানে, নাজারের কবরের কাছে। তবে সে দূর থেকে কাউকে একটা নাজারের কবরের কাছে দেখতে পায়, যে কিনা সোনাকে দেখে তার অর্ধেক শরীর নিয়ে তখনই সেখান থেকে চলে যায়, ঠিক ওই জিনটার মতো করে। যাক, এখন সোনা যায় নাজারের কবরের কাছে এবং তার কবরের উপর সে একটা ছুরি পোতা অবস্থায় দেখতে পায়। সেই সাথে সেখানে মুরগির পা সহ কালো জাদুর অনেক জিনিসপত্র ছিল। ফলে সোনা বুঝতে পারে যে নাজারের আত্মার উপর কেউ কালো জাদু করছে, যে কারণে সে শান্তি পাচ্ছে না কবরে গিয়েও। তাই তো সে নাজারের আত্মার মাগফিরাতের জন্য কামনা করে। এদিকে দিলারার একদিনও সময় লাগে না একটা নতুন বয়ফ্রেন্ড বানাতে। কাজের প্রথম দিনই তার নতুন বয়ফ্রেন্ড হয়ে যায়, যে কিনা তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। তবে ওই দিন সে চাবি নিতে ভুলে গিয়েছিল, যে কারণে দরজা নক করতেই জেলিহা দরজা খোলে এবং তাকে বলে খুব খারাপ কিছু ঘটেছে। সে যেন জামাকাপড় খুলে দ্রুত উপরে আসে। দিলারা তার কথা মতো উপরে গিয়ে দেখতে পায় সেখানে নামাজ পড়ছে সোনা, যে কিনা ভয়ঙ্করভাবে দিলারার দিকে ঘুরে তাকায়, যার পেছনে ছিল ওই জিন। এই ভয়ানক দৃশ্য দেখে দিলারা অনেকটা ভয় পেয়ে যায়। তখনই অন্যদিকে সে সোনা, গুলে এবং জেলিহাকে দেখতে পায়, যারা কিনা সামনে নাজারের লাশ নিয়ে কাঁদছিল। তারা এগিয়ে আসে দিলারার কাছে এবং তাকে উপরে ঝুলতে থাকা নাজারের লাশ দেখিয়ে বলে যে তার জন্যই এই সব কিছু। সে এবার খুশি তো? এই সব কিছুতে দিলারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার খিঁচুনি উঠে যায়, আর এইভাবেই ছটফট করতে করতে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পরও সে অনেকটা ছটফট করছিল। তখনই সেখানে চলে আসে সোনা এবং তাকে সাহায্য করে স্বাভাবিক হতে। অন্যদিকে রেস্টুরেন্টে দেরি হয়ে যাওয়ায় গুলেককে বাড়িতে এগিয়ে দেয় সেরকান, যাদেরকে পিছ থেকে ফলো করছিল আহমেদ। আহমেদ প্রথম থেকেই গুলেকে প্রতিদিন ফলো করত। যাক, এখন গুলে বাড়িতে ফেরে এবং জেলিহাকে খুব অদ্ভুতভাবে সোফার উপর বসে থাকতে দেখতে পায়, যে কিনা তার কথার কোনো উত্তর দিচ্ছিল না। এমন সময় পাশের ঘর থেকে আওয়াজ আসে। মনোযোগ সরতেই জেলিহা সেখান থেকে গায়েব হয়ে যায়, যে ব্যাপারটা নিয়ে গুলে বেশ অবাক হয়। তাই তো সে চলে যায় জেলিহার ঘরে তাকে চেক করার জন্য। সেখানে সে দেখতে পায় বেডের উপর জেলিহা খুবই অদ্ভুতভাবে বসে আছে। তাকে শুইয়ে দিয়ে সে নিজের ঘরে চলে আসে। রাত গভীর হলে হঠাৎই এক বিকট স্বপ্নে গুলের ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল বাইরে থেকে জেলিহা চিৎকার করছে। তাই তো গুলে ছুটে চলে যায় বাইরে, যেখানে একটা গাছের গোড়ায় ছিল অসংখ্য হিউম্যান অর্গান। চিৎকার শুনে মনে হয় জেলিহা যেন এর ভেতরেই আটকা পড়েছে। তাই সে হাত ঢুকিয়ে দেয় জেলিহাকে বাঁচানোর জন্য, আর সেখান থেকে বেরিয়ে নিয়ে আসে একটা হৃদয়, যেটা কিনা তখনও চলছিল। তখনই সেখান থেকে বেরিয়ে আসে নাজার। তার পেছনে ছিল একজন লোক, যে কিনা গুলের সামনে স্বীকার করে নেয় যে সেই এই কাজটি করেছে। অমনি গুলের ঘুম ভেঙে যায়। সে ওই লোকটির চেহারা দেখতে পায় না। এদিকে ওই সময় সোনা নামাজের জন্য তৈরি হচ্ছিল। তখনই তার কাছে আসে দিলারা। বদনজরের ব্যাপারে জানার পর থেকে দিলারা অনেকটা ঘাবড়ে গিয়েছিল। তাই সে সোনাকে বলে যে তার মনে হয় তার উপর কেউ বদনজর দিয়েছে, তাই সে যেন এই ব্যাপারটা এড়াতে তাকে সাহায্য করে। সোনা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তাকে গোসল করে নিজেকে পবিত্র করতে বলে। দিলারা তাই চলে যায় গোসল করতে। গোসলের সময় আমরা দেখতে পাই তার মুখ থেকেও রক্ত বের হচ্ছিল। এখন গোসল শেষে অজু করে দিলারা সোনার কাছে আসে। সোনা তাকে বলে সে তার জ্ঞানের পরিধি অনুযায়ী তাকে সাহায্য করবে। সে প্রথমে দিলারাকে বোঝায় যে কেন আমাদের মহান আল্লাহ তাআলার অনুগত্য স্বীকার করা উচিত, কেন তার ইবাদত করা উচিত। সবসময় এই যে হার্টবিট চলছে, আমরা যে ফুসফুস কাজে লাগিয়ে নিঃশ্বাস নিতে পারছি এবং চোখে সবকিছু দেখতে পারছি, এই সবকিছু আসলে মহান আল্লাহ তাআলার দান। তাই শুধুমাত্র বিপদে পড়লেই নয়, বরং এই সকল নিয়ামতের জন্য মহান আল্লাহ তাআলার অনুগত্য স্বীকার করা উচিত।
সোনা দিলারাকে এত সুন্দরভাবে বোঝায় যে তার চোখে পানি চলে আসে। সোনা এরপর একটা সূরার বই নেয়, সেই সাথে একটা হিজাব। সে জানায় এই বইতে অনুবাদ সহকারে সব সূরা লেখা আছে। আপাতত দিলারা যেন এই অনুবাদগুলো পড়ে এবং মহান আল্লাহ তাআলার রহমত এবং নিয়ামতের ব্যাপারে জানতে পারে। দিলারা এমনটাই করছিল। এদিকে সোনা নামাজ পড়ছিল তার পাশে বসে। এমন সময় হঠাৎই দিলারার নাক থেকে রক্ত বের হতে শুরু হয় এবং কাশতে কাশতে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। সূরার বইটিও সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে সোনার যেন বুক কেঁপে ওঠে। সে পরদিনই দিলারাকে নিয়ে হসপিটালে যায়, যেখানে দিলারা চেক আপ করানো হয়। আর রিপোর্ট আসার পর জানা যায় দিলারার লাং ক্যান্সার হয়েছে, যেটা আবার একেবারে 4th স্টেজ, অর্থাৎ এখন আর কোনো চিকিৎসা সম্ভব নয়। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ডক্টর এখানে তাকে এই ব্যাপারে জানানোর জন্য ফুসফুস বিশেষজ্ঞ জেনাব নামের একজন ডক্টরকে ডাকে। এখানে দিলারার চোখ মুখের ভাব দেখে বোঝাই যাচ্ছিল যেন সে জেনাবের ব্যাপারে কোনো কিছু জানে। তবে তারা দুজনের সাথে কোনো রকম কথা বলে না। দিলারা নিজের এই মরণ ব্যাধির কথা শুনে অনেকটা ভেঙে পড়েছিল, তবে সেই ব্যাপারটা সোনাকে বুঝতে দেয় না। সোনা তার সাথে থাকতে চায়, তবে দিলারা বলে সে একাই থাকতে পারবে। সোনা তবুও বলে যে যদি দিলারার প্রয়োজন হয় তাহলে সাথে সাথে সে যেন সোনাকে কল করে। দিলারা মেনে নিয়ে ঘরে চলে যায় এবং তড়িঘড়ি করে কাউকে একটা কল দেয়। অন্যদিকে আমরা গুলেকে দেখতে পাই, যে কিনা ওই দিন কাজে আসতে বেশ দেরি করে ফেলে। তবে সেরকান তাকে কিছুই বলে না, বরং সে তো বলে তাকে জনাব বলে সম্বোধন না করতে। সে চাইলে তাকে নাম ধরেই ডাকতে পারে, তাদের মধ্যে কোনো রকম ফর্মালিটির সম্পর্ক নেই। ওই সময়ও আহমদ আড়াল থেকে তাদের উপর নজর রেখেছিল। এখন ওই রাতে আহমদের কাজ শেষ হলে তাকে চলে যেতে বলে সেরকান। তখনও পর্যন্ত গুলের কাজ শেষ হয়নি। আহমদ তাই বের হতে চাইছিল না, তবু কাজ শেষ হয়ে যাওয়ার কারণে তাকে বের হয়ে যেতে হয়। সে বেরিয়ে যেতেই সেরকান রেস্টুরেন্টে ক্লোজ সাইন ঝুলিয়ে দেয়। এদিকে দিলারা সমুদ্রের পাড়ে বসেছিল, যেখানে সে সোনাকে ডাকে এবং নিজের দুঃখের ব্যাপারে বলে। ফলে সোনাও তার জন্য বেশ কষ্ট পায়। কিছুক্ষণ সেখানে কাটানোর পর তারা বাড়িতে ফিরে যাবে বলে ঠিক করে। তখন সোনা জানায় যে রেস্টুরেন্টে তার বই থেকে গিয়েছে, যেটা তার নিতে হবে। ফুল টাইম কাজ করা শুরু করার পর থেকে গুলে অনেক রাতে ফেরে, তাই তার জন্য অপেক্ষা করলে চলবে না। যাওয়ার পথে সে রেস্টুরেন্ট থেকে এই পেপারটা নিয়ে নিবে। অন্যদিকে ওই সময় আমরা গুলে এবং সেরকানকে দেখতে পাই, যেখানে ফাইনালি প্রায় 1 বছরের পরিচয়ের পর সেরকান নিজের মনের কথা গুলেকে বলে। গুলেও এখানে বেশ খুশি হয়ে গিয়েছিল, কেননা সেও তো সেরকানকে পছন্দ করত। তবে তার এটা ভালো লাগে না যে সেরকান এখনই তার সাথে ক্লোজ হতে চায়, যে কারণে সে তাকে আটকাতে গিয়ে একটা থাপ্পড় মেরে বসে। ফলে সেরকান পুরোপুরি যেন উন্মাদ হয়ে যায়। সে তাকে জোর করতে শুরু করে এবং মেরে ফেলার হুমকি দিতে থাকে। গুলে চিৎকার করছিল দেখে সে তার মুখও বন্ধ করে নেয়। তখনই সেখানে আসে সোনা এবং দিলারা। সোনা বাইরে ক্লোজ সাইন দেখে গুলেকে কল করে। ফোন বাজার আওয়াজ শুনে সেরকানের মনোযোগ অন্যদিকে সরে গেলে এই সুযোগে গুলে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সোনা এবং দিলারাও বুঝতে পারে যে গুলে নিশ্চয়ই কোনো বিপদে আছে। এদিকে হাতাহাতির এক পর্যায়ে গুলে একটা প্যান দিয়ে মাথায় বাড়ি মারে সেরকানের, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। গুলে ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং সোনা আর দিলারাকে জানায় যে সে খুন করে ফেলেছে, সে একজন খুনি। যা শুনে সোনা দৌড়ে ভেতরে চলে যায় এবং সেরকানের হার্টবিট চেক করে। সেরকান তখনও বেঁচে ছিল। এই ব্যাপারটা জানাতেই গুলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। তখনই আচমকা সেরকান সোনার গলা চেপে ধরে। তবে এটা শুধুমাত্র সোনার কল্পনাই ছিল। তাই তো সোনা দ্রুত ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং তারা কোনো মতে গুলেকে সামলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। ওই সময় রাস্তায় গুলের জন্য অপেক্ষা করছিল আহমদ, যে কিনা গুলের এই অবস্থা দেখে ছুটে তাদের কাছে আসে। গুলে তাকে জানিয়ে দেয় যে সেরকান তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। শুধুমাত্র তাই নয়, রাগের মাথায় সেরকান তাকে বলে দিয়েছে যে সেই নাজারের খুন করেছিল। যা শোনার পর আহমদ প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় সে ছুটে চলে যায় রেস্টুরেন্টের দিকে। সোনা তাকে আটকানোর চেষ্টা করে, তবে সে কারোর কথাই শোনে না। সে তো ঠিক করে নিয়েছিল যে সে রেস্টুরেন্টে গিয়ে সেরকানকে জানে মেরে ফেলবে। তবে সে যাওয়ার আগেই সেরকান সেখান থেকে পালিয়ে যায়। সে দৌড়ে পালাচ্ছিল, এমন সময় সে নিজের সামনে নাজারকে দেখতে পায়, যে কিনা তাকে সেই স্থানে রাখে যেখানে তারা প্রায় মিলিত হতো, অর্থাৎ ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে। তার এই কথা শুনে সেরকানের যেন কিছু একটা হয়ে যায়। এদিকে গুলাইকে নিয়ে সোনা এবং দিলারা বাড়িতে ফিরে আসে, যেখানে তাদের সকলের জন্য পছন্দের খাবার রান্না করেছিল জেলিহা।
সে তাদেরকে খাবার খেতে বসতে বলে। জেলিহার নাতনির ব্যাপারে এত বড় সত্য তারা জানতে পেরেছে। তারা কিভাবে জেলিহাকে এই ব্যাপারটা জানাবে তা বুঝতে পারছিল না, তাই তারা খাবার খেতে বসে পড়ে। আর এরপর সাহস করে সোনা তাকে জানিয়ে দেয় যে তারা জানতে পেরেছে নাজারের খুনি কে। সে গুলের সাথেও ঠিক এমনটাই করতে চেয়েছিল যেমনটা সে নাজারের সাথে করেছিল, আর সেই ব্যক্তি আর কেউ নয় বরং সেরকান। যা শুনে জেলিহা অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। সাথে সাথে তাদের খাবার টেবিলের উপরে লাইটটি জ্বলে ওঠে। জেলিহা বুঝতে পেরেছিল যে সেরকান কেন এমনটি করেছে। সে ওই রাতের ঘটনা তাদেরকে খুলে বলতে শুরু করে যে ওই দিন মিথ্যা বলে নাজার সেরকানের সাথে দেখা করতে গিয়েছিল। সেরকান মূলত তাকে মিথ্যা বলে ডেকেছিল যে আগামীকাল তার পরীক্ষা এবং সে ফেল করতে চলেছে, তাই নাজার যেন তাকে সাহায্য করে। মূলত তাদের দুজনের মধ্যে একটা ভালো লাগার সম্পর্ক ছিল, যে ব্যাপারে সামনে এগোতে চাইছিল সেরকান। তবে নাজার তখনও পর্যন্ত প্রস্তুত ছিল না। সেরকান তাকে একটা চকলেট দেয়, ঠিক ওই চকলেটটা যেমনটি সে গুলেকে দিয়েছিল। সে এখানে নাজারের ক্লোজ হওয়ার চেষ্টা করে এবং তাকে আটকাতে গিয়ে নাজারও এখানে তাকে একটা থাপ্পড় মেরে বসে, যার ফলে সে প্রচণ্ড রেগে যায়। আর এরপর সে তার আসল উদ্দেশ্যের ব্যাপারে বলে। মূলত সে ছিল নাজমার ছেলে। হ্যাঁ, নাজমা যে কিনা ওই কালো জাদু করার দিন জেলিহাদের সাথে ছিল। ওই জিন যেহেতু নাজারকে দিতে বলেছিল, তবে তার বাবা মা তাকে দেয়নি, এ কারণে জিন প্রচণ্ড রেগে গিয়েছিল। তাই তো সে ওই কালো জাদুর সাথে জড়িত সকলের উপর ইফেক্ট ফেলেছিল, যার প্রভাবে নাজমা পাগল হয়ে যায়। পাগলামির কারণে সে সেরকানের উপর অনেক নির্যাতন করেছে, এমনকি তার শরীর একবার পুড়িয়েও দিয়েছে। এছাড়া সেরকানের বাবা তার মাকে এত বেশি ভালোবাসত যে তার মা পাগল হয়ে যাওয়ার পর সে নিজেও মারা যায়। অর্থাৎ শুধুমাত্র নাজারকে জিনের হাতে তুলে না দেওয়ার কারণে শেষ হয়ে যায় সেরকানের পরিবার, যে কারণে সেরকান মনে মনে জেলিহাকে প্রচণ্ড ঘৃণা করত। নাজার জানায় জেলিহা অনেক আগেই এই সকল কালো জাদুর পথ থেকে সরে এসেছে, তবুও সেরকান তার কোনো কথাই শোনে না। সে তো তার প্রতি প্রতিশোধ নিতে চাইছিল। নাজার কোনো মতে লুকিয়ে পড়ে, তবুও সে সেরকানের হাত থেকে বাঁচতে পারে না। সেরকান তাকে ওই নোংরা ইঁদুর মরা জায়গায় ফেলে অনেক নোংরা কাজ করে তার সাথে, এবং ওই অবস্থায় তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর ওই স্থানে আসে আহমেদ এবং নাজারের এই অবস্থা দেখে তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। জেলিহা ওই দিনই আহমেদকে প্রথমবারের মতো দেখেছিল। প্রথমে সে মনে করে আহমেদই হয়তোবা নাজারের এই অবস্থা করেছে, তবে আহমেদ তাকে নিশ্চিত করে যে সে এটা করেনি, বরং আসল কালপ্রিট অন্য কেউ, যে কিনা এত বড় নিকৃষ্ট কাজ করে এখন গা ঢাকা দিয়ে আছে। ডক্টরও এই ব্যাপারে নিশ্চিত করে যে এই কাজটি আহমেদ করেনি। এখানে নাজারকে দেখছিল জেহনাব নামের ওই ডক্টর, যাকে আমরা দিলারার হসপিটালে দেখেছিলাম। এখন আহমেদ সেখান থেকে চলে যাওয়ার পর জেহনাব আসে জেলিহার সাথে কথা বলতে, যেখানে সে জেলিহাকে বলে যে নাজারের ব্রেন ডেথ হয়ে গিয়েছে। এমনিতে তাকে এইভাবে লাইফ সাপোর্টে রেখে কোনো লাভ নেই, সে বাঁচবে না। তাই তার যে অর্গানগুলো ভালো আছে সেগুলো সে চাইলে ওই সকল প্রয়োজনীয় মানুষের কাছে দান করে দিতে পারে যারা কিনা মৃত্যুশয্যায় আছে। এর ফলে তার নাতনিও এই পৃথিবীতেই বেঁচে থাকবে, অন্য কারোর শরীরে। একথা শুনে কিছুক্ষণ নাজারের দিকে তাকিয়ে থাকে জেলিহা, আর এরপর এই কথাই সে রাজি হয়ে যায়। দৃশ্য বর্তমানে আসলে জেলিহা গুলেকে উদ্দেশ্য করে বলে যে নাজারের হৃদয় দেওয়া হয়েছিল গুলেকে, চোখ দেওয়া হয়েছিল সোনাকে এবং ফুসফুস দেওয়া হয়েছিল দিলারাকে। সে ভালো নিয়তেই এই জিনিসগুলো দান করেছিল, তবে পরবর্তীতে সে যখন কিছুতেই নাজারের খুনিকে খুঁজে বের করতে পারছিল না, তখন সে ঠিক করে যে গুলে, সোনা এবং দিলারাকে সে কাজে লাগাবে, যাতে করে তাদের তিনজনকে কাজে লাগিয়ে জিন বের করতে পারে যে নাজারের খুনিকে। এর জন্য সে এত বছর পর আবারও চলে যায় কালো জাদুর পথে এবং তাদের তিনজনের উপর কালো জাদু করে, যার ফলে তারা বাধ্য হয় এখানে আসতে। অর্থাৎ তাদের এই বাড়িতে আসা কোনো রকম কোইন্সিডেন্ট ছিল না, বরং তাদের উপর কালো জাদু করছিল জেলিহা। শুধুমাত্র তাই নয়, এই বাড়িতে আসার পর থেকে যে সকল ভয়ানক ঘটনা তাদের সাথে ঘটছিল সেই সবের পেছনেও ছিল জেলিহা। সেই মূলত জিনকে লাগিয়ে দিয়েছিল তাদের পেছনে। তাদের রুমেই সে স্পেল করে অনেক কিছু ঝুলিয়ে রেখেছিল, যাতে করে ওই জিন তাদেরকে বিরক্ত করতে থাকে এবং কোনো না কোনোভাবে তারা তিনজন মিলে নাজারের খুনিকে খুঁজে বের করতে পারে। সে মূলত গুলের উপর এমন স্পেল করেছিল যাতে করে গুলের ভেতরে থাকা নাজারের হৃদয়ের কারণে ওই খুনি নিজে থেকেই গুলের কাছে চলে আসে। একবার খুনিকে বের করার পর তাদের তিনজনের আর কোনো কাজ নেই, তারা নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারত যদি আজকের দিনের বেলার ওই ঘটনাটি না ঘটত। তারা অবাক হয়ে যায়
আমরা দেখতে পাই যখন দিলারা জানতে পেরেছিল যে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে তখন সে বাড়িতে আসে। সোনা চলে যাওয়ার পর সে আশেপাশে দেখে যে বাড়িতে আর কেউ আছে কিনা, আর এরপর ঘরের ভেতরে গিয়ে সে ইমোশনাল হয়ে কল করে জেহনাবকে, অর্থাৎ ওই ডক্টরকে। তখনই বাড়িতে ফিরে এসেছিল জেলিহা, যে কারণে সে তাদের মধ্যে হওয়া সকল কথা শুনে ফেলে। মূলত ওই ঘটনার পর নাজার মরেছিল না, সে তখনও জীবিত ছিল। তার কোনো ব্রেন ডেথ হয়নি, বরং জেহনাবি তাকে মিথ্যা বলেছিল যাতে করে সে নাজারের ফুসফুস দিতে পারে দিলারাকে। দিলারার অবস্থা বেশ ক্রিটিক্যাল ছিল। জেহনাব এই কাজ কোনো টাকার লোভে করছিল না, বরং দিলারার তৎকালীন বয়ফ্রেন্ড ছিল জেহনাবের ভাই। তাই তো সে দিলারার সাথে ডিল করেছিল যে সে যদি তাকে দ্রুত কোনো ফুসফুসের ব্যবস্থা করতে পারে এবং সেই ট্রান্সপ্লান্টের সকল খরচ সে দেয়, তাহলে দিলারা তার ভাইয়ের পিছু ছেড়ে দিবে। দিলারা এই ব্যাপারে রাজি হয়ে যায়। সে এটাও জানত যে নাজার তখনও বেঁচে আছে, অর্থাৎ জেহনাব একজন জীবিত মেয়েকে মৃত ঘোষণা করতে চলেছে শুধুমাত্র তার স্বার্থে। দিলারা এই ব্যাপারটা জানার পরও রাজি হয়ে যায়। তাই তো বর্তমানে সে জেহনাবের ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে, কেননা সে তাকে একটা ইনফেক্টেড ফুসফুস দিয়েছিল, যার ফলে এখন তার ক্যান্সার হয়ে গিয়েছে, সে আর বাঁচবে না। তার মনে হচ্ছিল জেহনাব এটা ইচ্ছা করে করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। তার এই সকল কথাবার্তা বাইরে থেকে শুনে ফেলে জেলিহা, ফলে এই মেয়েগুলোর প্রতি তার যতটুকু মায়া কাজ করত তা দূর হয়ে যায়, কেননা তার নাতিকে বাঁচানোর সুযোগ তার কাছে ছিল, যেটা দিলারা এবং জেহনাব তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ তারা দুজন সেরকানের থেকে কোনো অংশে কম না। তাই তো এটা জানার সাথে সাথে জেলিহা জেনাবের উপর কালো জাদু করে, ফলে জেনাব অসুস্থ হয়ে পড়ে। তার সাথে ওই সকল কিছু ঘটতে চলেছিল যেটা সে নাজারের সাথে করেছিল, অর্থাৎ ডক্টররা ভাবে সে ব্রেন ডেথ, অথচ তার পুরোপুরি জ্ঞান ছিল। তার ভাই এখানে ডক্টরকে পারমিশন দিয়ে দেয় তার সকল অর্গানগুলো ডোনেট করে দেওয়ার জন্য, যেটা শুনে সে চিৎকার করে বলতে থাকে যে সে বেঁচে আছে। তবে এই চিৎকার পৌঁছায় না কারোর কানে। তখনই দুটো জিন তার সামনে চলে আসে নাজার এবং জেলিহার রূপ নিয়ে। তারা তাকে বলে এবার সে তার কর্মফল পাবে। দৃশ্য চলে আসে বর্তমানে। গুলেস, সোনা এবং দিলারা এই সকল ব্যাপার জানার পরও কোনোভাবে নড়াচড়া করতে পারছিল না। তাদের চোখ থেকে পানি তো পড়ছিল, তবে তারা চিৎকার করে কাঁদতে পারছিল না। জেলিহা জানায় যে সে তাদের উপর কালো জাদু করেছে এবং তাদের খাবারের সাথে বিশেষ প্রকারের ভেষজ ঔষধ মিশিয়ে দিয়েছে, যাতে করে তারা পুরোপুরিভাবে প্যারালাইজড হয়ে যায়। জেলিহা এখানে তাদেরকে খুলে বলে যে নাজারের জন্ম কিভাবে হয়েছিল। 9 বছর বয়সে তাকে দিয়ে দেওয়ার কথা ছিল জিনদের হাতে, তবে বারবার বোঝানোর পরও তার বাবা মা এই ব্যাপারে রাজি হয়নি। তারা ভেবেছিল এখান থেকে দূরে কোথাও চলে গেলে হয়তো বা জিনরা তাদের পিছু ছেড়ে দিবে, তবে এমনটি হয় না। যেদিন নাজারকে নিয়ে তার বাবা মা বেরিয়ে যায় সেদিনই গাড়ির দুর্ঘটনায় তারা মারা যায়। ওই দিন নাজার তাকে কানে কানে বলেছিল যে জিনরা সেখানে এসেছিল এবং তারা মূলত নাজারের বাবা মাকে নাজারের বদলে নিয়ে গিয়েছে, যেটা জানার পর জেলিহার প্রচন্ড আফসোস হতে থাকে তার একমাত্র ছেলে এবং পুত্রবধূর মৃত্যুর জন্য। সে ওই কালো জাদুর পথ থেকে সরে আসে এবং মহান আল্লাহ তাআলার কাছে একটাই জিনিস চায়, আর সেটা হলো নাজাত যেন তার কাছে সারা জীবন থাকে, সে যেন সুন্দরভাবে তাকে বড় করতে পারে। নাজারের পিছু যেন ওই জিনরা ছেড়ে দেয়, আর এমনটিই হয়েছিল। জিনরা নাজারের পিছু ছেড়ে দিয়েছিল। তবে এত কষ্টের পরও নাজারকে বাঁচাতে পারেনি তার দাদি জেলিহা। মাত্র 17 বছর বয়সেই সে মারা যায়। এখন তার হত্যাকারীদের শাস্তি দেওয়ার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। একথা বলতে না বলতেই দিলারার কাশি হতে শুরু করে। কাশির সাথে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তাদেরকে বেঁধে রাখা হয়েছে কফিনের ভেতর। প্রতিশোধের রিচুয়াল শুরু করে দিয়েছিল জেলিহা। জেলিহা এখানে নিজের জীবনের বদলে ওই জিনের সাথে ডিল করে, যাতে করে জিন ওই সকল অপরাধীকে খুন করে ফেলে যারা কিনা নাজারের মৃত্যুর জন্য দায়ী, যার প্রথম শিকার হয় সেরকান। সেরকান তখন ওই জিনের বশে চলে এসেছিল ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে। যখনই তার হুঁশ ফেরে তখনই নাজারকে নিজের সামনে দেখে সে ভয়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে একটা বাথটাবের ভেতরে নিজেকে আবিষ্কার করে। তখনই সেখানে চলে আসে জিন তার মায়ের রূপ নিয়ে, যে কিনা ফুটন্ত গরম পানি তার মাথার উপর ঢেলে তাকে সেখানেই জ্বালিয়ে মেরে ফেলে। এরপর জেলিহা দ্বিতীয় অপরাধীর জন্য কালো জাদু করে, অর্থাৎ জেনাবের জন্য। জেনাব তখনও বেঁচে ছিল। তার সামনেই তার অর্গানগুলো তার শরীর থেকে বের করে নিয়ে আসা হয়। সে চিৎকার করছিল, তবে ডক্টররা এমন কিছু দেখতে বা শুনতে পারছিল না। সে নিজের সামনে ওই 2 জিনকেও দেখতে পায়, যারা কিনা খুব ভয়ঙ্করভাবে তার ভেতর থেকে হৃৎপিণ্ড বেরিয়ে নিয়ে আসে, ফলে সেও সেখানে মারা যায়। এরপর পালা ছিল দিলারার। আশেপাশে সবকিছু কাঁপতে আরম্ভ করে এবং জিনটি হাওয়ায় উঠে যায়।
দিলারারও এখানে কাশি হতে শুরু করে। কাশির সাথে তার মুখ থেকে বের হচ্ছিল রক্ত। তখনই তার সামনে চলে আসে নাজার। তার দড়ি টাইট হয়ে যায় এবং সেখানেই সে ছটফট করতে করতে মারা যায়। এদিকে যেহেতু সেরকানের ব্যাপারে আহমেদ জেনে গিয়েছিল, তাই এই ব্যাপারে জানানোর জন্য সে জেলিহার বাড়িতে আসে। তখনই সে বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে অনেকটা চিন্তিত হয়ে পড়ে এবং দ্রুত বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। এদিকে দিলারাকে মারার পর গুলে এবং সোনাকে মারার জন্য জেলিহা স্পেল পড়তে থাকে। তবে এবার জিন জেলিহারই গলা চেপে ধরে, কেননা সে ডিল করেছিল যে যারা নাজারের মৃত্যুর জন্য দায়ী তাদেরকেই হত্যা করতে। গুলে এবং সোনা দুজনেই নিরপরাধ ছিল, তারা কোনোভাবে নাজারের মৃত্যুর জন্য দায়ী নয়, তাই জিন তাদেরকে মারে না, বরং ডিল অনুযায়ী সে জেলিহাকেই হত্যা করে। জেলিহা মারা যাওয়ার পর গুলে এবং সোনা ভীষণভাবে ভয় পেয়ে যায়। তারা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তবে সঠিক সময় সেখানে গিয়ে পৌঁছায় আহমেদ। আহমেদ তাদের দুজনকেই মুক্ত করে নেয়। পরদিন তারা তিনজন যায় নাজারের কবরে তার রূর মাগফিরাত কামনা করতে। সেখানে তারা একজন ইমামের মাধ্যমে নাজারের আত্মার শান্তির জন্য দোয়া কালাম পড়িয়ে দেয়। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি অনেকদিন পর এক্সপ্লেইন করা তার কি সেই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। উজহার ফিলারের আগের 2 পার্ট এর আগে আমি আমার চ্যানেলে এক্সপ্লেইন করেছিলাম, যদিও সেগুলো অনেক আগের ছিল বলে পরবর্তীতে প্রাইভেট করে দেওয়া হয়েছে। তাই যারা অনেক আগে থেকেই আমার চ্যানেলটা ফলো করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি তার্কিশ হরর মুভি কতটা পছন্দ করি। আমি প্রথমে শুধুমাত্র তার্কিশ হরর মুভিগুলোই এক্সপ্লেইন করতাম। মূলত ইসলামিক হরর মুভিগুলোই আমার কাছে ভালো লাগে। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কে কত বছর ধরে আমাদের চ্যানেলটিকে ফলো করেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।